আমরা আল্লাহর নাম নিয়ে আসা শুরু করি। তাহলে আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ সৃষ্টি, স্ত্রী জননাঙ্গ ও জননকোষ সৃষ্টি। আজকে আমরা এই টপিকটা পড়াবো, স্ত্রী জননাঙ্গ এবং জননকোষ সৃষ্টি। আমরা আজকে এই টপিকটা পড়াবো। দেখো, এই হচ্ছে একটা হাইড্রা, এটা একটা হাইড্রা, এটা তার কোষিকাগুলা। এটাকে আমরা বলি পদচাকতি। যখন প্রজনন ঋতু হয়, মানে এই যে হেমন্ত শীতকালে যখন প্রজনন ঋতুটা আসে, তখন হাইড্রার ঠিক দেহের নিম্ন অর্ধাংশে, মানে দেহের নিচের অর্ধাংশে, পদচাকতির ঠিক উপরে এরকম ভাবে একটা স্ত্রী জননাঙ্গ সৃষ্টি হয়, যেটাকে আমরা ডিম্বাশয় বলি। তো ঘটনাটা কিভাবে হয় ঠান্ডা মাথায় শোনো। তো প্রজনন ঋতুতে যেটা হয় যে হাইড্রার দেহের একদম নিম্নাংশে বা নিম্ন অর্ধাংশে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়। ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হবে। এই ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে ডিম্বাশয়টা তৈরি করে, ডিম্বাশয় সৃষ্টি করে। ভালো মতো বুঝবে। তাহলে কি হলো ঘটনাটা এখানে, যে প্রজনন ঋতুতে কি হয়, হাইড্রার দেহের নিচের অর্ধাংশে, মানে নিচের অর্ধেক অংশে, পদচাকতির ঠিক উপরে, এই জায়গায় যে এপিডার্মিসের কোষ আছে বা বহিত্বকের কোষ আছে, সেখানে ইন্টারস্টিশিয়াল কোষ বারংবার বিভাজিত হয়ে হয়ে এরকম একটা স্ফীত অংশ তৈরি করে, যেটা পরবর্তীতে ডিম্বাশয় হিসেবে প্রকাশিত হয়। তাহলে ডিম্বাশয়টা কিভাবে তৈরি হলো? ইন্টারস্টিশিয়াল কোষ বারংবার বিভাজিত হয়ে হয়ে এই ডিম্বাশয়টা গঠন করলো। তাহলে যেহেতু ডিম্বাশয় ইন্টারস্টিশিয়াল কোষ থেকে তৈরি হয়েছে, তাহলে ডিম্বাশয়ের ভেতরে তুমি কি পাবে? ডিম্বাশয়ের ভেতরে তুমি যদি সার্চ করো, তাহলে তুমি কি পাবে? তুমি কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষই পাবে। এখন ঠান্ডা মাথায় শোনো, এই ডিম্বাশয়ের ভেতরে ইন্টারস্টিশিয়াল কোষ, এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে, এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, এই যে আমি এখানে যে আঁকছি, এই একটা ইন্টারস্টিশিয়াল কোষ, এই একটা অসংখ্য ইন্টারস্টিশিয়াল কোষ এই ডিম্বাশয়ের ভেতরে আছে। এখন ডিম্বাশয়ের ভেতরে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আবার বিভাজন হবে, অ্যাগেইন অ্যাগেইন এরা ডিভাইড হবে, ইন্টারস্টিশিয়াল কোষগুলো আবার বিভাজন হবে। তাহলে বিভাজন হইলে কি হবে? এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো এখন বিভাজিত হয়ে যে কোষটা তৈরি করবে তার নাম হচ্ছে উগোনিয়াম। উগোনিয়াম। তোমার অবশ্যই মনে আছে, আমরা গত ক্লাসে পড়াইছিলাম যে পুং জনন কোষ সৃষ্টির বেলায়ও শুক্রাশয়ের ভেতরে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়াম তৈরি করছিল, আর স্ত্রী জনন কোষ সৃষ্টির বেলায় ডিম্বাশয়ের ভেতরে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে উগোনিয়াম সৃষ্টি করে। এই যে বিভাজন প্রক্রিয়া, এটা হচ্ছে মাইটোসিস। তাহলে কোন প্রক্রিয়া বিভাজিত হয়? মাইটোসিস প্রক্রিয়া ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে উগোনিয়াম তৈরি করে। তুমি সাপোজ ধরো এটা একটা উগোনিয়াম, সাপোজ ধরে নাও এই উগোনিয়ামটা আকারে বড় হবে, এই যে বৃদ্ধিপ্রাপ্ত হলো, যখন আকারে এরকম বড় হবে তখন তার নাম হয় উগোনিয়া, উসাইট। তখন তার নাম কি হবে? উসাইট। এই উসাইটটার এখন মিওসিস বিভাজন হবে, মিওসিস। তাহলে মিওসিস বিভাজন হইলে কয়টা সেল তৈরি করবে? কমন সেন্স, 4টা সেল তৈরি করবে। ক্লিয়ার? এর মধ্যে একটা হচ্ছে ডিম্বাণু, বাকি 3টা হচ্ছে পোলার বডি। একটা হচ্ছে ডিম্বাণু আর বাকি 3টা কি? পোলার বডি। এই ডিম্বাণুটা একটা জেলেটিনের আবরণের দ্বারা আবদ্ধ থাকে, জিলেটিনের আবরণ দ্বারা আবদ্ধ থাকে।
জিলেটিনের আবরণ দ্বারা কি থাকে, এটা আবদ্ধ থাকে। জিলেটিন একটা পিচ্ছিল পদার্থ, এই পিচ্ছিল পদার্থ দ্বারা ডিম্বাণুটা আবদ্ধ থাকে। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ পর্যন্ত? হাইড্রার স্ত্রী জননাঙ্গ এবং জননকোষ কিভাবে তৈরি হয়? প্রজনন ঋতুতে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন টাইম হয়, এই প্রজনন ঋতুতে হাইড্রার দেহের ঠিক নিম্নাংশে বা নিম্ন অর্ধাংশে, ঠিক পদচাকতির কিছুটা উপরে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়। ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে এরকম একটা স্ফীত অঙ্গ তৈরি করে, যার নাম হচ্ছে ডিম্বাশয়। যেহেতু ডিম্বাশয়টা ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজনের দ্বারা তৈরি হয়েছে, তাহলে এর ভেতরে কোষগুলা কি হবে? ইন্টারস্টিশিয়াল কোষ। তার মানে ডিম্বাশয় কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারাই গঠিত। এখন দেখো, ডিম্বাশয়ে সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলা আবার বিভাজন হবে মাইটোসিস প্রক্রিয়ায়। তখন যে কোষ তৈরি করবে তার নাম হচ্ছে উগোনিয়াম। এটা একটা ছোট কোষ। এটা পর্যাপ্ত পুষ্টি উপাদান গ্রহণ করে আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এরকম বড় কোষে রূপান্তর হবে, তখন তার নাম হচ্ছে উসাইট। এই উসাইটটা পরবর্তীতে মিওসিস বিভাজন হয়ে 4টা সেল তৈরি করবে, 4 সেল। এর মধ্যে একটা হচ্ছে ডিম্বাণু, বাকি 3টা হচ্ছে পোলার বডি। এই ডিম্বাণুটা একটা জেলেটিনের আবরণ দ্বারা আবদ্ধ থাকে। আরো কিছু কথা জেনে নাও। ডিম্বাণু, যদিও এটা বইয়ে নাই, জেনে রাখো 36 আওয়ার, 36 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। ডিম্বাণু কত সময় পর্যন্ত জীবিত থাকতে পারে? 36 আওয়ার অথবা 36 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। আর পোলার বডিগুলা সৃষ্টি হওয়ার কিছু সময় পরই ধ্বংস হয়। এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে স্যার এটা কেন ধ্বংস হয়? ঠান্ডা মাথায় শুনে রাখো, পোলার বডিগুলা হচ্ছে অকার্যকর কোষ, যাদের কোষীয় বিন্যাস আদর্শ কোষের মতো নয়, ত্রুটিযুক্ত কোষীয় বিন্যাস থাকে, এবং যাদের কার্যক্ষমতা নেই, বা নিষ্ক্রিয় কোষ হিসেবেও তুমি বলতে পারো। এর জন্য দেখা যায় যে পোলার বডিগুলার সৃষ্টির কিছু সময় পরেই ধ্বংস হয়ে যায়। তাহলে এতটুকু পর্যন্ত যার যার পড়া হয়ে গেছে একটু ডান লিখে ফেলো তো। একটু জেনে রাখতে পারো, এখানে আরেকটু কথা একটু অ্যাড করে দিতে পারি। অনেকেই থিঙ্ক করতেছো যে স্যার আমরা তো যখন শুক্রাণু উৎপাদন পড়ছিলাম তখন সেখানে শিখছিলাম যে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়াম তৈরি করে, এখানে হচ্ছে উগোনিয়াম। আর স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্মাটোসাইট তৈরি হয়েছিল, এখানে উসাইট। আর উসাইট আর স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড তৈরি হয়েছিল, তারপর শুক্রাণু আসছিল। তাহলে স্যার এখানে কি কোনো উটিড তৈরি হয় না? স্যার উটিড তৈরি হয়। এই যে উসাইটটা যখন মিওসিস বিভাজন হয়, এই ডিম্বাণুটা আসলে প্রাথমিক অবস্থায় তৈরি হয় না, প্রথমে তৈরি হয় উটিড। প্রথমে কি তৈরি হয়? উটিড। এই উটিডটা পরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ডিম্বাণু হয়। আশা করি বুঝতে পারবে এই জিনিসটা। তাহলে উসাইটটা মিওসিস প্রক্রিয়া বিভাজন হয়ে প্রথমে কি তৈরি করে? যে 4টা সেল তৈরি করে, এর মধ্যে একটা হচ্ছে উটিড আর বাকি 3টা হচ্ছে পোলার বডি। উটিডটাই পরবর্তীতে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ডিম্বাণু হয়। আর এই যে ডিম্বাশয়ের ভেতরে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে এই ডিম্বাণু সৃষ্টির এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় উজেনেসিস। জেনেসিস মানে তৈরি করা বা তৈরি হওয়া। আর উটা আসছে ওভাম থেকে। ওভাম মানে হচ্ছে ডিম্বাণু। তাইলে দেখো, ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? উজেনেসিস। তাহলে কখনো যদি পরীক্ষায় আসে যে উজেনেসিস কি, আমরা কি লিখবো? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে, অথবা এভাবেও লিখতে পারি, ডিম্বাশয়ের ভেতরে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে উজেনেসিস বলে। তোমাকে যদি এখন পরীক্ষায় আসি স্পার্মাটোজেনেসিস কি, একই জিনিস। জেনেসিস মানে তৈরি হওয়া, আর স্পার্মাটো আসছে স্পাম থেকে। স্পাম মানে হচ্ছে শুক্রাণু। তাহলে আমি কি বলতে পারি যে শুক্রাশয়ের ভেতরে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস বলে? ক্লিয়ার? এই জিনিসগুলো খুব সহজ। এই যে ডিম্বাশয় কিভাবে তৈরি হয়, ডিম্বাণু কিভাবে তৈরি হয়, এই প্যারাতে এই যে 10-12 লাইনে এই কথাগুলো লেখা আছে।
তুমি একবার যদি রিডিং দাও দেখবে এগুলো সব তোমাকে পড়ায় ফেলা হয়েছে। এবার আমরা নিষেক কিভাবে হয় সেটা পড়ব। দেখো, অলরেডি শুক্রাণু কিভাবে তৈরি হয় এটা তুমি গত ক্লাসে পড়ছো, আর ডিম্বাণু কিভাবে তৈরি হয় এটা তুমি আজকের ক্লাসে পড়ছো, ঠিক না? এখন দেখো কিভাবে নিষেকটা হয়, আমি সেটা একটু তোমাকে বলে দিই। এই যে হাইড্রার শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হবে, আর ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হবে। ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হবে। এখন এই শুক্রাণুটা কি করবে, হাইড্রা যখন শুক্রাণু উৎপাদন করে এটাকে পানির মধ্যে ছেড়ে দেয়, তাইলে সে পানির মধ্যে সাঁতার কেটে এই ডিম্বাণুটার সন্ধানে বের হবে, কোথায় ডিম্বাণু আছে বা কোন হাইড্রার গায়ে ডিম্বাণুটা লেগে আছে। তাহলে সে সাঁতার কাটতে কাটতে এক সময় ডিম্বাণুর কাছে পৌঁছে যাবে। আসলে সাধারণত ডিম্বাণু থাকে একটা, ডিম্বাণু কয়টা থাকে? একটা। আর শুক্রাণু থাকে অসংখ্য, অসংখ্য শুক্রাণু, লাখ লাখ শুক্রাণু, এরকম হাজার হাজার শুক্রাণু এই ডিম্বাণু চতুর্পাশে এসে এভাবে ঘিরে দাঁড়ায় বা ঘিরে ধরে। এর মধ্যে থেকে যে কোনো একটা শুক্রাণুই কেবলমাত্র ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়, বাকিগুলা নিষিক্ত হতে পারে না। তাইলে যে শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলিত হবে সেই শুক্রাণুটা ডিম্বাণুর ভেতরে প্রবেশ করবে। এখন গত ক্লাসে পড়াইছিলাম যে একটা শুক্রাণুর কয়েকটা পার্ট থাকে, যেমন মাথা, মধ্যখণ্ড, লেজ। মাথা, মধ্যখণ্ড আর লেজ। গত ক্লাসে পড়াইছিলাম যে শুক্রাণুর এরকম 3টা পার্ট থাকে। এখন অনেকের মনে কোশ্চেন যে স্যার পুরা অংশটাই কি ডিম্বাণুর ভেতর ঢুকবে? না স্যার, কেবলমাত্র মাথার ভেতরে যে নিউক্লিয়াসটা আছে এটাই ডিম্বাণুর ভেতরে ঢুকে, বাকি অংশটুকু বাইরে পড়ে থাকে। তাহলে ডিম্বাণুর ভেতরে কে ঢুকবে? ডিম্বাণুর ভেতরে শুক্রাণুর নিউক্লিয়াস ঢুকবে। এই শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। এই প্রক্রিয়াকে বলা হয় নিষেক। তাহলে নিষেক কাকে বলে ঠান্ডা মাথায় শুনে নাও। এই যে শুক্রাণু সাঁতার কাটতে কাটতে যখন ডিম্বাণুর কাছে পৌঁছালো তখন এক ঝাঁক শুক্রাণুর মধ্য থেকে যে কোনো একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে নিষিক্ত হতে পারবে। তো যে শুক্রাণুটা ডিম্বাণুর সাথে নিষিক্ত হবে তার নিউক্লিয়াস, মাথা থেকে নিউক্লিয়াসটা কেবলমাত্র ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করে। এই শুক্রাণুর নিউক্লিয়াস এবং ডিম্বাণুর নিউক্লিয়াস পরস্পর মিলিত হয় ডিম্বাণুর ভেতরে। এই প্রক্রিয়াকে বলা হয় নিষেক। তাহলে নিষেক কাকে বলে? সোজা কথা, যে প্রক্রিয়ায় শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মিলিত হয় তাকে নিষেক বলে। ক্লিয়ার? নিষেকের ফলে এই যে দুইটা নিউক্লিয়াস মিলিত হইল, এর ফলে যে কোষটা তৈরি হয় তাকে বলা হয় জাইগোট। এই যে কোষটা তৈরি হবে তাকে আমরা কি বলি? জাইগোট বলি। তাহলে নিষেকের ফলে কি তৈরি হয়? জাইগোট সৃষ্টি হয়। অনেকের মাথায় একটা কোশ্চেন, স্যার শুক্রাণু যদি সাঁতার কাটতে কাটতে সে কতক্ষণ ধরে সাঁতার কাটবে? এটা কি আনলিমিটেড টাইম আছে না কোনো লিমিটেড টাইম আছে? এটার অ্যান্সার হচ্ছে, এটা আমরা গতদিন পড়াইছি। গতদিন আমরা বলছিলাম যে শুক্রাণুর একটা নির্দিষ্ট জীবন কাল আছে, 24 থেকে 48 ঘন্টা। এই সময়ের মধ্যে সে যদি ডিম্বাণুর সাথে মিলিত না হইতে পারে তাহলে কিন্তু এই শুক্রাণুটা বাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সে কতক্ষণ পর্যন্ত সাঁতার কাটতে পারবে? 24 থেকে 48 ঘন্টা। এই সময়ের মধ্যে যদি সে ডিম্বাণুকে খুঁজে না পায় তাহলে সে ধ্বংসপ্রাপ্ত হবে, নিষেক হবে না। তাহলে এই সময়ের মধ্যে শুক্রাণু বেঁচে থাকতে পারে। কথা ক্লিয়ার? তাহলে এই সময়ের মধ্যে সে সাঁতার কেটে ডিম্বাণুর সাথে মিলিত হবে। কোন কোন অংশটা মূলত মিলিত হয়? শুক্রাণুর নিউক্লিয়াস, ডিম্বাণুর নিউক্লিয়াস। এই দুইটার মিলনকে বলা হয় নিষেক। আর নিষেকের ফলে যে কোষটা তৈরি হয় তাকে বলা হয় জাইগোট। তাহলে নিষেকটা কিভাবে হচ্ছে? নিষেক অথবা ফার্টিলাইজেশন কিভাবে হচ্ছে? এই যে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হওয়ার পরে
যখন এটা পরিণত হয় তখন সেটা ডিম্বাণু, যেটা ডিম্বাশয় থেকে তৈরি হয়েছে, তার দিকে পানিতে সাঁতার কাটতে থাকে, মানে তাকে খুঁজতে থাকে। একসময় যখন খুঁজে পায় তখন ডিম্বাণু চতুর্পাশে অনেকগুলো শুক্রাণু এসে হাজির হয়। এর মধ্যে থেকে যে কোনো একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে নিষিক্ত হতে পারবে বা মিলিত হইতে পারবে। যে শুক্রাণুটা মিলিত হবে তার কেবলমাত্র নিউক্লিয়াসটা ডিম্বাণুর ভেতর প্রবেশ করে, বাকি অংশগুলো বাইরে থেকে যায়। এই যে শুক্রাণু নিউক্লিয়াসটা ডিম্বাণুর ভেতর ঢুকলো, ঢোকার পরে ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে সে মিলিত হবে। এই যে শুক্রাণু নিউক্লিয়াস এবং ডিম্বাণু নিউক্লিয়াস পরস্পর মিলিত হইল, এই প্রক্রিয়াকে বলা হয় নিষেক। আর নিষেকের ফলে যে কোষটা তৈরি হয় তাকে বলা হয় জাইগোট। কথা ক্লিয়ার? ভালো মতো বুঝবে এখন। দেখো, এটা হচ্ছে জাইগোট। জাইগোট বুঝো? জাইগোটটা এখন বিভাজিত হবে। জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ। হোয়াট ইজ ক্লিভেজ? জাইগোটের বিভাজনকে ক্লিভেজ বলে। যেমন আমরা বলি না যে একটা সেল ডিভিশন মাইটোসিস, দেহ কোষের বিভাজনকে মাইটোসিস বলা হচ্ছে, জনন কোষের বিভাজনকে মিওসিস বলা হচ্ছে। ঠিক একইভাবে জাইগোটের বিভাজনকে কি বলে? ক্লিভেজ। তাহলে দেখো, জাইগোট এখন ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়ে এরকম অসংখ্য কোষ তৈরি করবে। ছিল কয়টা কোষ? একটা। ছিল কয়টা? একটা সেল। এখন দেখছো অসংখ্য কোষ তৈরি হয়েছে এবং এরা বিক্ষিপ্তভাবে ছড়ায় ছিটায় থাকবে। এই দশাকে বলা হচ্ছে মরুলা। মরুলা। এই জিনিসটা তোমাকে চ্যাপ্টার 1, জুলজির চ্যাপ্টার 1, যেটা তুমি খুব শীঘ্রই হয়তোবা ভিডিওগুলো পাবে তোমাদের কম্বাইন্ড গ্রুপে, তো সেখানেও এই জিনিসটা আবার রিপিট পড়তে হবে। তো ওখানে যাতে না পড়তে হয় এই জন্য এখানে ভালো মতো শিখে নাও। জাইগোটের বিভাজন পদ্ধতিকে কি বলা হয়? ক্লিভেজ। এই ক্লিভেজ প্রক্রিয়ায় জাইগোট বিভাজিত হয়ে অসংখ্য কোষে পরিণত হবে। অসংখ্য কোষে পরিণত হবে যারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকবে। বিক্ষিপ্ত কথাটার অর্থ কি? যার কোনো নির্দিষ্ট সজ্জা বিন্যাস নাই, যে এটা গোলাকারও না, লম্বাকারও না, কোনো আকার আকৃতি নাই, বিভিন্নভাবে ছড়ায় ছিটায় আছে। তো এই দশাকে আমরা কি বলি? মরুলা বলি। তাহলে মরুলা জিনিসটা কি ভালো মতো বুঝে নাও। জাইগোটের বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টি এবং তাদের বিক্ষিপ্ত অবস্থান, এই দশাকে মরুলা বলে। ক্লিয়ার কথা? এবার দেখো নেক্সট কি হবে, ভালো মতো বোঝার চেষ্টা করবে। নেক্সট কি হবে? মরুলা দশায় কোষগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো ছিল। এবার দেখো কি হবে। এখন এই কোষগুলা আস্তে আস্তে বৃত্তাকারে সজ্জিত হবে। কোষগুলা কি হবে? এরকম ভাবে বৃত্তাকারে সজ্জিত হবে কোষগুলা। যে কোষগুলা একটু আগে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো ছিল, এখন এই কোষগুলা বৃত্তাকারে বা গোলাকারে এভাবে সজ্জিত হবে। এই দশাকে বলা হয় ব্লাস্টুলা। তাহলে ব্লাস্টুলা জিনিসটা কি? মরুলা দশার বিক্ষিপ্ত কোষ সমূহ বৃত্তাকারে সজ্জিত হওয়াকে ব্লাস্টুলা বলে। আমি যদি একটু সংজ্ঞা লিখে দিই, মরুলা দশার বিক্ষিপ্ত কোষ সমূহ বৃত্তাকারে সজ্জিত হওয়াকে ব্লাস্টুলা দশা বলে। ক্লিয়ার? তাহলে মরুলা দশায় যে কোষগুলো বিক্ষিপ্ত অবস্থায় ছিল, এখন এগুলো বৃত্তাকারে সজ্জিত হওয়াকে আমরা কি বলবো? ব্লাস্টুলা দশা বলবো। এখন শোনো, আরো কিছু কথা এখানে আছে। ব্লাস্টুলা দশার এই যে প্রতিটা সেল, এদেরকে বলা হয় ব্লাস্টোমিয়ার। তাহলে ব্লাস্টোমিয়ার জিনিসটা কি? ব্লাস্টুলা দশার এই যে বৃত্তাকারে যে কোষগুলো সজ্জিত আছে, এখন এদের নতুন নাম কি? ব্লাস্টোমিয়ার।
আর মাঝখানে দেখতে পাচ্ছ একটা ফাঁকা গহ্বর, এখানে আসলে তরল উপাদান থাকে। এই তরলপূর্ণ ফাঁকা গহ্বরকে বলা হয় ব্লাস্টোসিল। তাইলে মরুলা দশায় যে কোষগুলো ছিল, যে কোষগুলো সৃষ্টি হয়েছিল যারা বিক্ষিপ্ত অবস্থায় ছিল, এরা যখন বৃত্তাকারে সজ্জিত হয় তখন আমরা এই দশাটাকে কি বলি? ব্লাস্টুলা দশা। এবং ব্লাস্টুলা দশার প্রতিটা সেলকে আমরা কি বলি? ব্লাস্টোমিয়ার। আর এই ব্লাস্টোমিয়ারগুলো যখন বৃত্তাকারে সজ্জিত হয় তাদের মাঝখানে একটা তরলপূর্ণ ফাঁকা গহ্বর থাকে, তাকে আমরা কি বলি? ব্লাস্টোসিল। তাহলে এই যে নিষেকের পরে ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা, এতটুক পর্যন্ত যার যার পড়া হয়ে গেছে। একটু ডান দিকে ফেলো তো। এখান থেকে পরীক্ষায় আসবে যে ক্লিভেজ কি, ইনফিনিটি স্টার সৃজনশীলের ক, মরুলা কি, ব্লাস্টুলা কি, ব্লাস্টোমিয়ার কি, ব্লাস্টোসিল কি। খুব ইজি করে তোমাকে আমি বলে দিলাম, এর চেয়ে সহজে আর বোঝানোর ওয়ে নাই। যদি তুমি বুঝে থাকো আজীবন মনে থাকবে। মজার বিষয় হচ্ছে এটা যে শুধু তুমি হাইড্রাতে পড়লে এরকম কিন্তু না, তোমাকে এটা চ্যাপ্টার 1-এ পড়তে হবে এবং চ্যাপ্টার 9-এ গিয়ে আবার পড়তে হবে। সো যারা এখানে এটা বুঝে যাবে তাদের আর এই বাকি দুইটা চ্যাপ্টার এটা না পড়লেও চলবে। কোষগুলো দুইটা স্তরে সজ্জিত হবে, দুইটা স্তরে সজ্জিত হবে। কিছু কোষ যারা বাহিরের দিকে সজ্জিত হয় আর কিছু কোষ ভেতরের দিকে সজ্জিত হয়। পরবর্তীতে এই বাহিরের দিকে কোষগুলা থেকে এক্টোডার্ম তৈরি হয় আর ভেতরের দিকে কোষগুলা থেকে এন্ডোডার্ম তৈরি হয়। আর মাঝখানে অকোষীয় মেসোগ্লিয়া সৃষ্টি হয়। তার মানে তুমি বুঝেই যাচ্ছ যে এখানে ভ্রূণীয় স্তর তৈরি হচ্ছে, ভ্রূণীয় কোষ স্তর তৈরি হচ্ছে। এই দশাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলা। তাহলে হোয়াট ইজ গ্যাস্ট্রুলা? তাহলে ব্লাস্টুলা দশার কোষগুলো যখন এরকম ভ্রূণীয় স্তর সৃষ্টি করে, বাইরে এবং ভেতরের দিকে সজ্জিত হয়ে ভ্রূণীয় স্তর তৈরি করে, যেমন এক্টোডার্ম, এন্ডোডার্ম, ভ্রূণীয় স্তর সৃষ্টি করে, তখন এই দশাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলা। তাহলে ভ্রূণীয় স্তর সৃষ্টির দশাকে আমরা কি বলবো? গ্যাস্ট্রুলা। তাহলে হোয়াট ইজ গ্যাস্ট্রুলা? যখন ব্লাস্টুলা দশার কোষগুলো এরকম ভ্রূণীয় স্তর তৈরি হয়, বৃত্তাকার সজ্জা থেকে পরিহার করে তারা বাইরের দিকে একসারি কোষ সজ্জা সৃষ্টি হলো, ভেতরের দিকে একসারি কোষ সজ্জা দ্বারা আবদ্ধ হলো, যেখান থেকে পরবর্তীতে বাইরের দিকে কোষগুলো থেকে এক্টোডার্ম তৈরি হবে, ভেতরের দিকে কোষগুলো থেকে এন্ডোডার্ম তৈরি হবে, মানে ভ্রূণীয় স্তর তৈরি হবে। এই দশাকে আমরা কি বলি? গ্যাস্ট্রুলা। কথা ক্লিয়ার? আচ্ছা, তোমরা সবাই জানো, যেহেতু হাইড্রা যারা পড়ে আসছো আমার সাথে রেগুলারলি, তারা সবাই জানো যে এক্টোডার্ম থেকে পরবর্তীতে এপিডার্মিস তৈরি হবে আর এন্ডোডার্ম থেকে পরবর্তীতে গ্যাস্ট্রোডার্মিস তৈরি হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসো। নেক্সট হচ্ছে হাইড্রুলা। নেক্সট দশার নাম হচ্ছে হাইড্রুলা। হোয়াট ইজ হাইড্রুলা? এই যে গ্যাস্ট্রুলা দশার পরে এই যে যখন এক্টোডার্ম, এন্ডোডার্ম তৈরি হবে, এরপরে কিন্তু হাইড্রার দেহের বিভিন্ন অংশ সৃষ্টি হয়, যেমন মুখছিদ্র গঠিত হবে, এভাবে দেহকাণ্ড গঠিত হবে, পদতল গঠিত হবে, কোর্শিকা গঠিত হবে, অভ্যন্তরীণ অংশগুলা বা বিভিন্ন কোষ তৈরি হবে, যেমন পেশি আবরণী কোষ তৈরি হবে, ক্ষণপদীয় কোষ তৈরি হবে, সংবেদী কোষ তৈরি হবে, বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ কোষ তৈরি হবে। মানে সোজা কথা, একটা হাইড্রার দেহের বিভিন্ন অংশ গঠিত হবে। এই দশাকে বলা হয় হাইড্রুলা। তাহলে হাইড্রুলা জিনিসটা কি? হাইড্রার দেহের বিভিন্ন অংশ গঠন দশাকে হাইড্রুলা বলে। তাহলে যখন হাইড্রুলা সৃষ্টি হবে, যখন হাইড্রুলা দশাটা হবে, তখন কি আমি বলতে পারি যে হাইড্রার পরিস্ফুটন সম্পন্ন হবে?
হাইড্রার বৃদ্ধি অথবা পরিস্ফুটনটা কমপ্লিট হবে। তাহলে দেখছো কিভাবে জনন কোষ মিলনের পর থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রা সৃষ্টি হয়। এই যে দেখো নিষেক থেকে যা যা বলছে এখানে সব লেখা আছে, তুমি একবার একটু রিডিং দিবে। পরের পেজে আসো, পেজ নাম্বার 62। এই যে দেখো নিষেকের ফলে এই যে জাইগোট গঠন করে, এই জাইগোটটা কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। দেখো প্রথমে হচ্ছে মরুলা। এই যে আমরা যেটা বলছিলাম যে জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়ায়, এর নিচে লিখে রাখো ক্লিভেজ। মাইটোসিস অথবা ক্লিভেজ প্রক্রিয়া বারবার বিভক্ত হয়ে বহুকোষীয় নিরেট গোলাকার কোষপিণ্ডে পরিণত হয়। এই কোষগুলো যখন এই যে গোল ভ্রূণে পরিণত হয়, মানে এই যে গোলীয় সজ্জায় পরিণত হয়, যে এখানে তুমি দেখো, এখানে অবশ্য মরুলা দশাটা দেখায়নি, ডাইরেক্ট ব্লাস্টুলা থেকে শুরু করছে। এই যে দেখছো ব্লাস্টুলা কোষগুলো এরকম গোলাকার সজ্জায় সজ্জিত হয়েছে, তখন আমরা এই দশাকে বলি ব্লাস্টুলা। এরপরে দেখো ব্লাস্টুলা দশার কোষগুলো থেকে এরকম গ্যাস্ট্রুলা দশা তৈরি হবে বা ভ্রূণীয় স্তর সৃষ্টি হবে। যেহেতু হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী, তাদের ভ্রূণের দুইটা স্তর তৈরি হবে, একটোডাম এন্ডোডাম, আর একটা আদি সিলেন্টেরন বা আদি কোষ গহ্বর তৈরি হবে, দেহ গহ্বর তৈরি হবে। এই গ্যাস্ট্রুলা দশার পরে যখন ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়ে গেল, তখন যে দশাটা আসবে তার নাম হচ্ছে হাইড্রুলা। বইয়ে অনেকগুলা কথা লেখা আছে যেগুলো হয়তো তোমার কাজে লাগবে না বা বুঝতে গেলে একটু কঠিন করে দিবে। এর জন্য আমার এই লেকচারটা ফলো করবে। আমি যে কয়টা কথা বলছি সেই কয়টা কথা তুমি জানতে পারলে এনাফ, এর বাইরে কোনো কোশ্চেন সাধারণত আসে না। বুঝতে পেরেছো? তারপর তুমি বইটা রিডিং পড়বে, দেখবে খুব ইজি লাগতেছে। এই পিকচারটা একটু কঠিন করে আঁকা, যদিও এখানে সবই আছে, কিন্তু একটু কঠিন করে আঁকা আর কি। তুমি আমার লেকচারের পিকচারগুলো ফলো করবে। আর এই টপিক থেকে যদি বলো যে পরীক্ষায় স্যার কি কোশ্চেন আসবে, সাধারণত এখান থেকে পরীক্ষায় সৃজনশীলে ক এবং খতে কোশ্চেন বেশি হয়। যেমন মরুলা কি, ব্লাস্টুলা কি, গ্যাস্ট্রুলা কি, হাইড্রুলা কি, এই টাইপের কোশ্চেন হয়। বুঝতে পেরেছো? হাইড্রুলা থেকে একটা এমসিকিউ জেনে রাখো, হাইড্রুলাটা সাধারণত হয় বসন্তকালে। মানে এই যে হাইড্রার দেহের বিভিন্ন অংশ সৃষ্টি এবং পরিণত হাইড্রা গঠন, এটা সাধারণত হয় বসন্তকালে, এটা একটু জেনে রাখবে। তাহলে এই জিনিসগুলো তুমি একটু রিডিং দিবে। হাইড্রার পুনরুৎপত্তি, এটা আমরা বহুবার বিভিন্ন টপিক পড়াইতে গিয়ে কথাটা বলছি বারবার, যে আব্রাহাম ট্রেমব্লে প্রথম 1744 সালে এই ঘটনাটা পর্যবেক্ষণ করেন এবং সবার কাছে তুলে ধরেন। তো হাইড্রার পুনরুৎপত্তি সাধারণত কিভাবে হয়, দেহের যে কোনো একটা কোষ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষটা বিভাজিত হয়ে সেই অংশে আবার রূপান্তর হতে পারে। এটা আমরা গতদিনও আলোচনা করছিলাম যে হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নেই। কেন নেই সেটা দিয়ে আমরা গতদিনও কিন্তু এই কথাটা বলছিলাম, যে হাইড্রার কোনো একটা দেহের অংশ ক্ষতিগ্রস্ত হইল, সেখানে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে ওই অংশটা আবার তৈরি করে দেয়। এটাই হচ্ছে হাইড্রার পুনরুৎপত্তি। এই কথাগুলো এখানে লেখা আছে। আমরা এই চ্যাপ্টারটা যখন শুরু করছিলাম, এই ইতিহাসটা তোমাদেরকে পড়াইছিলাম যে এরকম বৈশিষ্ট্য একটা গ্রিক দানবের ছিল। হ্যাঁ, সেই দানবকে বধ করছেন হারকিউলিস। এই ঘটনাটা আমরা তোমাদেরকে শুরুতেই পড়াইছিলাম। তো এটা একটু রিডিং দিবে। হ্যাঁ, আর এখানে কিছু কথা লেখা আছে, হয়তো অনেকেই চিন্তা করবে যে স্যার এগুলা কি, মৌখিক প্রান্ত বিমৌখিক প্রান্ত কি। ভালো মতো বুঝো, যখনই একটা হাইড্রা, এই যে দেখো এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, এই অংশটা সাপোজ ধরো কেটে গেছে, এই যে মাঝখানে কালো অংশটা, এই যে কালো অংশটার উপরের দিকে কি ছিল, মৌখিক প্রান্ত, আর নিচের দিকে কি ছিল, বিমৌখিক প্রান্ত বা পদচাকতি। তাহলে এই ভাঙা অংশ থেকে যখন হাইড্রার কোষ বিভাজিত হয়ে আবার নতুন হাইড্রা তৈরি করবে, ঠিক উপরের দিকেই মুখছিদ্র তৈরি হবে আর নিচের দিকেই পদচাকতি তৈরি হবে। এই কথাটা এখানে লেখছে যে প্রতিটি অংশই তার মূল মেরুতা বজায় রাখে। তার মানে এর যেদিকে মুখছিদ্র ছিল, মানে এই অংশটা যে হাইড্রার অংশ ছিল, সে যেদিকে মুখছিদ্র ছিল ঠিক সেদিক বরাবর যখন সে বৃদ্ধিপ্রাপ্ত হবে মুখছিদ্রই গঠিত হবে, আর যেদিকে পদচাকতি ছিল যখন সে বৃদ্ধিপ্রাপ্ত হবে সেদিক বরাবর পদচাকতি গঠিত হবে। তো এই কথাগুলো এই পুনরুৎপত্তিতে লেখা আছে, একবার একটু রিডিং দিবে। চলে আসো পরের প্যারা, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, যে হাইড্রা শ্রম বন্টন। তুমি অলরেডি কিন্তু এই জিনিসগুলো পড়ছো, যে পেশি আবরণী কোষের কাজ কি, ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি, নিডোসাইট সংবেদী কোষের কাজ কি, এগুলো তুমি সবই পড়ছো যখন আমরা বহিত্বকের কোষগুলা পড়াইছি, অন্তত্বকের কোষগুলা পড়াইছি।
তো এগুলো আর নতুন করে পড়ার কিছু নাই, এটা একবার রিডিং দিবা জাস্ট। পরের পেজে চলে আসো। ঠিক একইভাবে এখানে মুখচ্ছিদ্রের কাজ, সিলেন্টেরন, কোর্সিকা, পদচাকরি, দেহকাণ্ডের কাজ দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা তোমাকে পড়াই দিচ্ছি, এগুলো নতুন করে আর বলবো না। এবার আসো আমরা একটা ইনফিনিটি স্টার টপিক পড়াই। হাইড্রা অধ্যায় থেকে লাস্ট টপিক মিথজীবিতা, এটা পড়িয়ে আমরা হাইড্রা অধ্যায়টা শেষ করব। আচ্ছা, বাইরে যেহেতু আজান হচ্ছে, আমার মনে হয় আমরা 2-3 মিনিট একটু স্টপ থাকি, চুপ থাকি, আজানটা শেষ হোক, তারপর আমরা আবার কথা বলবো। এর মধ্যে তোমরা এই যে আমরা 62-3 এই পেজগুলোতে যা যা পড়াইছি একটু দেখতে থাকো। আচ্ছা, আমাদের একটু ইন্টারাপ্ট হলো, হ্যাঁ, আমার নেটটা চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা, তোমাদের কি সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা আমাকে একজন একটু ইনফর্ম করো তো। ভিডিও অ্যান্ড সাউন্ড ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারের শেষ টপিকটা পড়াবো এখন। এই চ্যাপ্টারের শেষ টপিকটা পড়িয়ে আজকে আমরা শেষ করব। ভিডিও অ্যান্ড সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একজন একটু ইনফর্ম করো।
তোমাদের কমেন্ট শো করে না কেন? আচ্ছা, এনিওয়েজ, তো দেখো আমরা এখন মিথজীবিতা অথবা সিম্বায়োসিস জিনিসটা কি সেটা পড়াবো। হ্যাঁ, দেখো, যখন দুইটা ভিন্ন প্রজাতি বা দুইটা ভিন্ন প্রাণী পারস্পরিক ঘনিষ্ঠ সহাবস্থানে থাকে, মানে একটার দেহে আরেকটা থাকে, একটার দেহে আরেকটা প্রাণী যখন অবস্থান করে, তখন এই পারস্পরিক ঘনিষ্ঠ সহাবস্থানকে মিথজীবিতা অথবা সিম্বায়োসিস বলে। যেমন তোমাদের মেয়েদের মাথায় উকুন থাকে, তাহলে মানুষ এবং উকুন এটা একটা মিথজীবিতা, মানুষের দেহে উকুন বসবাস করতেছে। আচ্ছা, মানুষের পেটে কৃমি থাকে, তাহলে কৃমি এবং মানুষ, এই যে মানুষের পেটে কৃমি বসবাস করতেছে, তাহলে এটা একটা মিথজীবিতা। কথা ক্লিয়ার? এখন মিথজীবিতা দুই ধরনের হইতে পারে, ইট মে বি পজিটিভ অর ইট মে বি নেগেটিভ। যে মিথজীবিতায় দুইজনই কিছু না কিছু উপকার লাভ করে, কেউ কারো থেকে কোনো অপকার লাভ করে না, এটাকে বলা হয় পজিটিভ সিম্বায়োসিস অথবা মিউচুয়ালিস্টিক সিম্বায়োসিস। পজিটিভ অথবা মিউচুয়ালিস্টিক সিম্বায়োসিস। তাহলে হোয়াট ইজ মিউচুয়ালিস্টিক সিম্বায়োসিস অথবা পজিটিভ সিম্বায়োসিস জিনিসটা কি? সোজা কথা, যে মিথজীবিতায় দুইটা প্রাণী পরস্পর থেকে উপকারিতা লাভ করে, কেউ কারো কাছ থেকে অপকারিতা লাভ করে না, তাকে আমরা কি বলবো? মিউচুয়ালিস্টিক সিম্বায়োসিস। আচ্ছা, আরেকটা হচ্ছে নেগেটিভ সিম্বায়োসিস। নেগেটিভ সিম্বায়োসিস, নেগেটিভ সিম্বায়োসিস জিনিসটা কি? যেখানে যে কোনো একটা প্রজাতি কেবলমাত্র উপকারিতা লাভ করবে, আরেকটা ক্ষতিগ্রস্ত হবে। যেমন ধরো আমাদের পেটে যখন কৃমি বসবাস করে, কৃমি আমাদের পেট থেকে বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ করছে, আমাদের দেহে বিভিন্ন রোগ সৃষ্টি করছে, আমরা কিন্তু কোনো উপকার পাচ্ছি না। তাহলে এটা কোন ধরনের সিম্বায়োসিস? নেগেটিভ সিম্বায়োসিস। মেয়েদের মাথায় উকুন থাকে, তাহলে এই যে এখানে উকুন হচ্ছে রক্ত শোষণ করছে, মানুষ কিন্তু কোনো উপকার পাচ্ছে না, দ্যাট ইজ নেগেটিভ সিম্বায়োসিস। কিন্তু যদি দুইজনই উপকার পাইতো, কেউ কারো কাছ থেকে অপকার না পাইতো, দ্যাট ইজ মিউচুয়ালিস্টিক অথবা পজিটিভ সিম্বায়োসিস। এই যে হাইড্রা ভিরিডিসিমা এবং জু ক্লোরেলা, এদের মধ্যে এক ধরনের মিথজীবিতা তৈরি হয়, যেটা পজিটিভ অথবা মিউচুয়ালিস্টিক সিম্বায়োসিস, মানে দুইজনই পরস্পর থেকে উপকার লাভ করে, কেউ কারো কাছ থেকে কোনো ধরনের অপকার লাভ করে না। আরেকটা কথা বলতে ভুলে গেছি, মিথজীবিতায় যে দুইটা প্রাণী পরস্পরের ঘনিষ্ঠ সহাবস্থানে থাকে, তাদেরকে পরস্পরের মিথজীবী বলে। একে অপরের কি বলা হয়? মিথজীবী বলা হয়। যেমন হাইড্রা ভিরিডিসিমা, জু ক্লোরেলা পরস্পর মিথজীবী। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আসো আমরা এই হাইড্রা ভিরিডিসিমা আর জু ক্লোরেলা শৈবাল এর মধ্যে যে বললাম যে পজিটিভ সিম্বায়োসিস, মানে দুইজন দুইজনের থেকে উপকার পায়, কে কি উপকার পায় সেটা পড়ি আমরা। প্রথমে আসো জু ক্লোরেলা। জু ক্লোরেলা শৈবাল কি কি উপকার পায় সেটা আমরা শিখি। এই জু ক্লোরেলা শৈবাল এটা খুবই আণুবীক্ষণিক প্রাণী, হাইড্রার চেয়েও ক্ষুদ্র প্রাণী। এরা হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে আশ্রয় পায় বা অন্তত্বকের কোষে আশ্রয় পায়। তাহলে প্রথম উপকারটা কিভাবে পাচ্ছে? গ্যাস্ট্রোডার্মে বা গ্যাস্ট্রোডার্মিসে আশ্রয় পায়, নাম্বার 1। সেকেন্ড কথা, হাইড্রা যেহেতু একটা প্রাণী, তাহলে সে কি করবে? তার বজ্র উপাদান তৈরি হবে। তাই হাইড্রার নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ এই শৈবাল গ্রহণ করে। তাহলে এই শৈবাল নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ গ্রহণ করে এটাকে খাদ্য উৎপাদনে কাজে লাগায়। তোমরা সবাই জানো যে আমরা গাছে নাইট্রোজেন জাতীয় সার দেই, তার মানে উদ্ভিদের জন্য নাইট্রোজেন জাতীয় সারটা খুবই উপকারী।
তাহলে হাইড্রা যেহেতু একটা প্রাণী, তাহলে তার বজ্র উপাদানটা কিন্তু নাইট্রোজেন জাতীয়। তাহলে যেহেতু হাইড্রার দেহে শৈবাল বসবাস করছে, হাইড্রা নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ সে কি করবে? গ্রহণ করে সেটাকে খাদ্য উৎপাদনে কাজে লাগাবে। 3 নাম্বার, হাইড্রা যেহেতু একটা প্রাণী, তাহলে সে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করবে। এই কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহণ করবে, এই জুক্লোরেলা শৈবাল গ্রহণ করবে। এই কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহণ করে কি করবে বলো? শৈবাল তো একটা উদ্ভিদ, তাহলে আমরা জানি যে উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড অপরিহার্য। তাহলে শৈবাল কি করবে? এই হাইড্রা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করবে। আচ্ছা, 4 নাম্বার, আমরা সবাই জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। তাহলে শৈবালের দেহে কি তৈরি হবে? শৈবালের দেহে শিষ্ট অক্সিজেন বা যে অক্সিজেনটা তৈরি হবে, উদ্ভিদের জন্য অক্সিজেন কিন্তু বার্ডেন, কারণ এটা তার শ্বসনে ব্যবহৃত হয় না। শ্বসন বলতে হচ্ছে তার কোনো শ্বাস গ্রহণ বা ত্যাগে ব্যবহৃত হয় না, কিন্তু তার অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা সবাত শ্বসনে ব্যবহৃত হয়, কিন্তু সেটা খুবই নগণ্য। তাহলে উদ্ভিদ কি করে? এই যে তার দেহে যে অতিরিক্ত অক্সিজেন তৈরি হচ্ছে, এটাকে কিন্তু সে নির্গত করে দেয়। তাহলে শৈবালের দেহে যে অক্সিজেনটা সৃষ্টি হয়, হাইড্রা যেহেতু প্রাণী, তাহলে বলতো হাইড্রা সেই অক্সিজেন গ্রহণ করবে। হাইড্রা সেই অক্সিজেন গ্রহণ করবে, গ্রহণ করে কি করবে? শৈবালকে ঝামেলা মুক্ত করবে। তাহলে দেখো তো শৈবাল কি কি উপকার পায়, বুঝছো কিনা? যার এখন আমি যদি বলি যে হাইড্রা কিভাবে উপকৃত হয় বা হাইড্রা কি কি উপকার পায়, তাহলে এই কথাগুলো আমি উল্টা লিখবো জাস্ট। 1 নাম্বার, সে খাদ্য প্রাপ্তি ঘটে, তার বাড়িতে সে একজনকে থাকতে জায়গা দিচ্ছে, তাহলে ওই লোকটা যে খাবার বানাচ্ছে, শৈবালকে হাইড্রা তার দেহে থাকার জন্য অনুমতি দিয়েছে। তাহলে শৈবাল যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার বানাচ্ছে, এর কিছু অংশ হাইড্রাও গ্রহণ করে। অক্সিজেন প্রাপ্তি, এই যে শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অতিরিক্ত অক্সিজেন তৈরি হয়, হাইড্রা গ্রহণ করছে, তার ফলে সহজেই সে অক্সিজেন পেয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ। 4 নাম্বার হচ্ছে নাইট্রোজেন বজ্র নিষ্কাশন। দেখো, এটা সবই তুমি বুঝছো আশা করি। হাইড্রা তার কার্বন ডাইঅক্সাইড সহজেই নিঃসরণ করতে পারছে, কারণ শৈবাল সেটা গ্রহণ করছে, এবং তার বজ্র পদার্থ শৈবাল গ্রহণ করে তাকে ঝামেলা মুক্ত করছে। তাহলে হাইড্রা হচ্ছে এই 4টা উপকার পায়, শৈবাল হচ্ছে এই 4টা উপকার পায়। যারা যারা শৈবাল এবং হাইড্রার মিথজীবিতা বুঝে গেছে, একটু ডান দিকে ফেলো। যার যার পড়া হয়ে গেছে ডান লিখে ফেলো স্যার। আমরা এই টপিক পড়ানোর মাধ্যমে আমরা হাইড্রা টপিকটা শেষ করলাম। এই যে দেখো, এখন তুমি এই 3 প্যারা, 1টা 2টা 3টা, এই প্যারাগুলো এখন রিডিং দিলে দেখবে এতক্ষণ ধরে যা বুঝালাম সব এখানে আছে। শৈবাল কিভাবে উপকৃত হয়, হাইড্রা কিভাবে উপকৃত হয়, সব তোমাকে পড়ায় দেওয়া হয়েছে। তাহলে একবার একটু রিডিং দিবে। এখানে পরজীবিতা এবং মিথজীবিতা একটা পার্থক্য দেওয়া আছে, এটা নিজেরা একটু দেখবে। তারপর যদি না বুঝো, আমার নেক্সট দিন নতুন চ্যাপ্টার শুরুর সময় আমাকে আস করতে হবে। এরপরে আমাদের ঘাসফড়িং টপিক, আর কিছু বাকি নাই। তাহলে এরই মাধ্যমে